আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে এবং এই সংবিধানে কতগুলো প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, কোন কোন টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ইন ডিটেলস আজকে আমরা এই ক্লাসেই জেনে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি বাংলাদেশের সংবিধান পড়তে। সংবিধান যদি পড়তে হয় তাহলে আগে একটু বেসিক কিছু জিনিস হচ্ছে আমরা আলোচনা করি। যেমন সংবিধানে কত ধরনের যে সংবিধান থাকতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে তো সংবিধান আছে, ভারতে আছে, তারপরে ধর যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হ্যাঁ, সব দেশেই কিন্তু মোটামুটি সংবিধান আছে। তো এখন সংবিধান আসলে কত প্রকার? আমরা মূলত সংবিধানকে দুই ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাগ করতে পারি? আমরা দুই ভাগে তোমার হচ্ছে সংবিধানকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লিখিত সংবিধান, আমরা যদি পড়ি একটু দেখো যে একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে আমাদের অলিখিত সংবিধান। হ্যাঁ, লিখিত মানে কি? এটা একটা সুস্পষ্ট নীতিমালা এক জায়গায় লিপিবদ্ধ থাকবে, এইটা হচ্ছে লিখিত সংবিধান। আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান, সেটা হচ্ছে কি, যেমন যেমন আমরা যদি বাঙালি জাতির কথা হিসাব করি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। বাঙালি জাতির ধর যে আমাদের অনেকগুলো কৃষ্টি আছে, কালচার আছে না, প্রথা অনেক সময় ছিল। তো এই যে প্রথা কালচার যেগুলো আছে, হ্যাঁ, বা সামাজিক যে তোমার প্রেক্ষাপট যেগুলো আছে, তো এই সবগুলো মিলে তোমার কোনো লিখিত থাকে না, কিন্তু এই প্রথা অনুযায়ী একটা দেশ হচ্ছে চলতে পারে। এরকমটা হচ্ছে অলিখিত। আর লিখিত মানে একটা সংবিধান একটা নোট ডাউন করা থাকবে, এটা হচ্ছে আমরা লিখিত বলি। তাহলে লিখিত সংবিধান কোন কোন দেশে আছে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইউএসএ তে আছে এবং ভারতে আছে। ঠিক আছে, ভারত, ইউএসএ। এছাড়াও আমাদের বাংলাদেশের যেটা আছে বিডি, ঠিক আছে, বাংলাদেশেরটাও হচ্ছে কি লিখিত সংবিধান। আরেকটা দেশের সংবিধান হচ্ছে লিখিত আছে, সেটা হচ্ছে জাপান। হ্যাঁ, তাহলে জাপান, বাংলাদেশ মানে বাংলাদেশ, জাপান, ভারত এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, এই চারটা দেশের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। আবার আমরা যদি বলি যে অলিখিত সংবিধান হচ্ছে কার কার আছে, দেখো তোমার যুক্তরাজ্য, তারপর সৌদি আরব, তারপর হচ্ছে স্পেন। তোমরা এখানে একটা জিনিস লিখে নিতে পারো, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। হ্যাঁ, নিউজিল্যান্ডও তোমার জাস্ট কৃষ্টি কালচারের উপর বা প্রথার উপর ওদের হচ্ছে সংবিধানটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট বললাম, একটা হচ্ছে লিখিত সংবিধান কোন কোন দেশের, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান কোন কোন দেশের। ঠিক আছে, তাহলে দেখো ভারত, বাংলাদেশ, জাপান এবং যুক্তরাষ্ট্র, এই চারটা দেশ লিখিত, আর বাকি চারটা দেশ, ঠিক আছে, যেমন যুক্তরাজ্য, সৌদি আরব, স্পেন আর হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনের দিকে আগে এবার আসি আমরা আমাদের বাংলাদেশের সংবিধানে। ঠিক আছে, তো একটা জিনিস হিসাব করো যে বাংলাদেশের সংবিধান 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করলাম। সেই মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধে অনেকের হচ্ছে ত্যাগ তিতিক্ষার ফলে প্রায় 30 লক্ষ মা বোনদের এবং মানে শহীদ যারা ছিল, 2 লক্ষ মা বোন এবং 30 লক্ষ আমাদের শহীদ যারা ছিল, তাদের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা একটা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ঠিক আছে, সার্বভৌম বাংলাদেশ। তো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম কাজ কি হবে? মানে একটা দেশ স্বাধীন হয়ে গেছে, তার কি লাগবে? তার একটা নিয়ম নীতি লাগবে, যেই নীতি অনুযায়ী তার পুরো রাষ্ট্রটা আপকামিং ভবিষ্যতে তোমার হচ্ছে চলবে। ঠিক আছে, এরকম টাইপেরই একটা জিনিস হচ্ছে আমাদের দরকার। এখন এই সংবিধানটা প্রণয়ন করার জন্য আমাদের একটা গণপরিষদ দরকার। যেমন ধরো এই যে লাস্ট হচ্ছে যখন আমাদের জুলাই আন্দোলন হয়ে গেল, জুলাই আন্দোলনের পর কিন্তু আমরা সংবিধান সংস্কার বলি বা সংশোধন বলি বা বাতিল করে নতুন সংবিধান করি, যাই বলি না কেন, দেখবা যে সবাই হাওয়া তুলতেছে কি যে আমাদের গণপরিষদ লাগবে, গণপরিষদ লাগবে। আসলেই কিন্তু গণপরিষদ লাগবে, কারণ সংবিধান তুমি প্রণয়ন করো, তুমি বাতিল করো বা তুমি সংশোধন করো বা সংস্কার করো, যাই করো না কেন তোমার গণপরিষদ লাগবে। তাহলে এখনো কিন্তু যদি সংবিধান চেঞ্জ করি বা যাই করি না কারণ এখন তো নির্বাচিত সরকার নাই, তার মানে আমাকে কি লাগবে? গণপরিষদ লাগবে। 1971 সালে যুদ্ধের পর তখন তো আমাদের কোনো সংসদ ছিল না, তখন আমাদের সংবিধান প্রণয়ন করার জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। ঠিক আছে, তো এই গণপরিষদ যে গঠন করা হয়েছিল, সেই গণপরিষদটা দেখো তোমার 7 এপ্রিল গণপরিষদ যে তোমার আদেশ, সেটা হচ্ছে জারি হয় গণপরিষদ। আর 10 এপ্রিল এই গণপরিষদের হচ্ছে প্রথম মিটিংটা হয়। ঠিক আছে, প্রথম অধিবেশন হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই গণপরিষদ তাহলে হচ্ছে কতজনকে নিয়ে মানে এবং কাদেরকে নিয়ে এই গণপরিষদটা গঠন করা হলো? শোনো, 1970 সালে আমাদের একটা ইলেকশন হয়েছিল, তোমরা জানো যে 70 সালে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে 469 জন, মানে আওয়ামী লীগ থেকে 469 জন নির্বাচনে জয়লাভ করেছিল। তো সেখান থেকে যেহেতু এরাই নির্বাচিত প্রতিনিধি ছিল, তো আমাদের স্বাধীনতা যুদ্ধের পর
ওদেরকে নিয়ে তোমার হচ্ছে গণপরিষদটা গঠন করা হয়েছে। তবে এখান থেকে 66 জন হচ্ছে বাদ গেছে। কেন বাদ গেছে? কারণ অনেকেই তোমার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছে, অনেকেই দেখবা যে তোমার পাকিস্তানে চলে গেছে, কেউ রাজাকার ছিল, হ্যাঁ, আবার কেউ তোমার পদত্যাগ করেছে, এরকম টাইপের হচ্ছে হবে। ঠিক আছে, এই মিলে তোমার 66 জনকে বাদ দিয়ে বাকি তোমার থাকে কতজন? 403 জনকে নিয়ে আমাদের গণপরিষদটা গঠন করা হয়। ঠিক আছে, এখন এই গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত সালে? এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10 এপ্রিল 1972 সাল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি, এখানে দেখো প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসে। আব্দুর রশিদ তর্কবাগীশ, তারপর স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ। ঠিক আছে, ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। এই যে মোহাম্মদুল্লাহ, ইনি হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার আর গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। ঠিক আছে, গেল। তাহলে উপস্থিত ছিল কতজন? 403 জন। ওই সময় যখন গণপরিষদ ছিল, ওই সময় তোমার হচ্ছে রাষ্ট্রপতি কে ছিলেন? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া স্বাধীনতা যুদ্ধের পর বা স্বাধীনতা যুদ্ধে তো রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এখানে রাষ্ট্রপতি আবার আসলো কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। শোনো, রাষ্ট্রপতি যখন হচ্ছে 10 জানুয়ারি তোমার আসছে, ঢাকায় আসছে, তখন কি হয়েছে? উনি রাষ্ট্রপতি পদ ত্যাগ করে প্রধানমন্ত্রী পদ হচ্ছে নিয়েছিলেন, এবং তখন রাষ্ট্রপতি হয়েছেন কে? রাষ্ট্রপতি হয়েছেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঠিক আছে, এবং গণপরিষদে উনি মিটিং করছে প্রধানমন্ত্রী হিসাবে। ঠিক আছে, মানে গণপরিষদের মিটিংটা উনি করছে প্রধানমন্ত্রী হিসাবে, এটাই আর কি। ঠিক আছে, তাহলে এই গণপরিষদের যে প্রথম যে অধিবেশন 10 এপ্রিল হয়, সেই অধিবেশনের প্রথম মিটিংয়ে কিন্তু কোনো হয় নাই, হ্যাঁ, মানে প্রথম অধিবেশনের প্রথম মিটিংয়ে কোনো ডিসিশন হয় নাই। এবং 11 এপ্রিল দ্বিতীয় মিটিংয়ে, মানে অধিবেশন কিন্তু প্রথমেই, মানে একটাই অধিবেশন, কিন্তু মিটিং হচ্ছে 10 তারিখে একটা হয়েছে, 11 তারিখে একটা হয়েছে, 12 তারিখে একটা হয়েছে, এরকম টাইপের আছে। ঠিক আছে, তো 11 তারিখে এই যে তোমার 11 এপ্রিল দ্বিতীয় মিটিংয়ে 1972 সালের একটা সংবিধান প্রণয়ন কমিটি তারা হচ্ছে গঠন করে দেয়। ঠিক আছে, সেই সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন ছিল? 34 জন ছিল। কার নেতৃত্বে? ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। উনি তখন হচ্ছে আইনমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এবং এই কামাল হোসেন কিন্তু এখনো বেঁচে আছেন, উনি এখনো বেঁচে আছেন, প্রবীণ মানুষ। হ্যাঁ, তাহলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জনের একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হইলো। এরপরে কি কাজ? এখানে আর কে কে আছে? যেমন বিরোধী দল থেকে একজন নিয়েছিল, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে একমাত্র নারী সদস্যকে বেগম রাজিয়া বানু। আওয়ামী লীগ সদস্য ছিল, মানে বিরোধী দল একজন, তাহলে বাকি 33 জনের তোমার হচ্ছে আওয়ামী লীগ। তাহলে আমরা যদি বলি যে সংবিধানের জনক বা রূপকারকে, যেহেতু আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই সংবিধান প্রণয়ন কমিটিটা হয়েছে, এই জন্য আমরা বলি সংবিধানের জনক বা সংবিধানের রূপকার হচ্ছে ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সংবিধান প্রণয়ন কমিটি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তাহলে আমাদের সংবিধান যে এই যে হচ্ছে 11 এপ্রিল 1972, আমরা 16 ডিসেম্বর 71-এ বিজয় লাভ করলাম, 11 এপ্রিল 1972 হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। তাহলে এর আগে বাংলাদেশ যে চলছে সেটা হচ্ছে কোন নীতিতে চলছে? স্বাধীনতা যুদ্ধের সময় কোন নীতিতে চলছে, বা স্বাধীনতা যুদ্ধের পর এই যে ডিসেম্বর 1972 সালে ডিসেম্বর পর্যন্ত সংবিধান আসার আগ পর্যন্ত কি চলছে? তখন ছিল তোমার হচ্ছে দুইটা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। কয়টা জিনিস ছিল? মানে আমরা যদি অস্থায়ী সংবিধান যদি আমরা বলি, তাহলে অস্থায়ী সংবিধান হচ্ছে আমাদের দুইটা, সেটা স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তীতে আসে। একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা হচ্ছে তোমার ঘোষণাপত্রটা সংবিধান হিসেবে কাজ করছে তোমার 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এরপরে 2 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। ঠিক আছে, এটা তোমার চলছে 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত। ঠিক আছে, এরপরে তো আমাদের 16 ডিসেম্বর 1972 সাল তো সংবিধানই আসছে, এটা আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে, তাহলে ঘোষণাপত্র একটা আর অস্থায়ী সংবিধান আদেশ একটা, এই দুইটা দিয়েই বাংলাদেশ সংবিধান আসার আগ পর্যন্ত চলছে। ঠিক আছে, আচ্ছা আমরা আসি একটু সামনের দিকে। দেখো সংবিধানটা হয়ে গেল, কিন্তু কিভাবে হয়ে গেল? 11 এপ্রিল তোমার সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। সেই সংবিধান প্রণয়ন কমিটি ডক্টর কামালের নেতৃত্বে 12 অক্টোবর, হ্যাঁ 12 অক্টোবর 153 অনুচ্ছেদ বিশিষ্ট একটা খসড়া সংবিধান উত্থাপন করেন গণপরিষদে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে 12 অক্টোবর 1972 সালে
তোমার 153 অনুচ্ছেদ বিশিষ্ট একটা খসড়া সংবিধান কি করে, মানে তোমার উত্থাপন করে। এবং এটা 4 নভেম্বর, হ্যাঁ 4 নভেম্বর 1972 এটা তোমার পাশ হয়, ঠিক আছে, পাশ হয়। আরেকটা জিনিস আছে, 15ই হচ্ছে ডিসেম্বর 399 জন স্বাক্ষর করে, ঠিক আছে। এবং এই যে 16ই ডিসেম্বর 1972 সাল এটা হচ্ছে কার্যকর বা প্রবর্তন করা হয়। তাহলে ইয়াটা একটু দেখো, 12ই অক্টোবর উত্থাপন করা হয়, 4 নভেম্বর পাশ হয়, 15ই ডিসেম্বর ওই যে পাশ হয়েছে, তার মানে 403 জন ছিল না, এই যে দেখো তোমার 403 জন যে গণপরিষদের যে সদস্য ছিল, তো গণপরিষদে উত্থাপন হয়েছে, গণপরিষদে তোমার হচ্ছে পাশও হয়েছে। তো গণপরিষদে পাশ হলে এরা সাইন করবে না, তুমি যে পাশ করছো তার সাইন করতে হবে না, এরা তোমার হচ্ছে 403 জনের মধ্যে 399 জন তোমার সাইন করছে। এবং এই যে তোমার বিরোধী দলের সদস্য যিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, ইনি পরবর্তীতে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা ছিলেন, ঠিক আছে। ইনি কিন্তু তোমার সংবিধানে, উনিও তো মানে একজন ছিলেন প্রণয়ন কমিটির, উনি কিন্তু এই 399 জনের ভিতরে ছিলেন না, মানে উনি ওই সংবিধানে সাইন করেন না। আমাদের যে সংবিধান প্রবর্তন করা হয়েছে বা কার্যকর করা হয়েছে, এখানে ওনার সাইন ছিল না, ঠিক আছে। আর 16 ডিসেম্বর হচ্ছে কি হয়, কার্যকর হয়। এখানে আমাদের যে জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হস্তলেখক শিল্পী আব্দুর রৌফ, অঙ্গসজ্জা করেছেন কে, শিল্পাচার্য জয়নুল আবেদিন। যদি জয়নুল আবেদিন অপশনে না থাকে, যদি আবুল হাশেম অপশনে থাকে, তাহলে আবুল হাশেম হচ্ছে দিবা, কারণ আবুল হাশেমও করে, শিল্পাচার্য জয়নুল আবেদিনও হচ্ছে করে, ঠিক আছে। আর ইংরেজি অনুবাদ করছেন ডক্টর কামাল, বাংলা অনুবাদ তো তোমার হচ্ছে আনিসুজ্জামান, ঠিক আছে। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে, যদিও আসবে না, এটা জেনে রাখো, সেটা হচ্ছে আমরা কোন কোন দেশের মানে কোন কোন দেশের প্রেক্ষিতে আমাদের সংবিধানটা আমরা বানিয়েছি, সেটা হচ্ছে ভারত এবং যুক্তরাজ্য, মানে ইন্ডিয়া এবং কি ইউকে, এই দুইটা দেশের সংবিধানের আলোকে আমাদের সংবিধানটা গঠন করা হয়েছে, এইটা একটা। এখন এই সংবিধান প্রণয়ন করতে আমরা কি কোনো বিদেশির সহযোগিতা নিয়েছি, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিদেশি কি আমাদেরকে সহযোগিতা করেছে? হ্যাঁ, একজন করেছে, তার নাম হচ্ছে আই গাথুরি, ঠিক আছে, তার নাম হচ্ছে কি আই গাথুরি, বুঝছো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা হচ্ছে সামারি, সংবিধানের একটা হচ্ছে সামারি। এবার আসে আমরা এই সংবিধানের ভিতরে আমরা একটু ঢুকি, কি কি আছে সংবিধানের ভিতরে। যদি আমরা বলি যে সংবিধানের হচ্ছে মূলনীতি আছে কয়টা, 4টা। সংবিধানের মূলনীতি কয়টা, 4টা। সেই মূলনীতি এই যে এখানে আছে, দেখো, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। শুধুমাত্র এই 4টা লাইন তোমরা খুব সুন্দর করে মুখস্থ করবা, যে সংবিধানের মূলনীতি কয়টা, তোমার ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4টা মূলনীতি হচ্ছে সংবিধানের। ভাগ বা অধ্যায় কয়টা আছে, তোমার 11টা ভাগ বা অধ্যায় আছে। মোট সংশোধনী প্রায় আমাদের যাবত 17টা সংশোধনী, মানে সংবিধান সংশোধন হয়েছে 17টা। তফসিল হচ্ছে কি একটা জিনিস আছে, এটা একটু পরে বুঝাই, আগে দেখে নিই আমরা। 7টা অনুচ্ছেদ তোমার হচ্ছে 153, যেটা একটু আগে বললাম, অভিভাবক বা ব্যাখ্যাকারককে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং সাংবিধানিক নাম দরকার নাই, সংবিধান রচিত হচ্ছে 2টা ভাষা, একটা হচ্ছে বাংলা আর ইংরেজি। আর সংসদ আহ্বান স্থগিত ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির, এটা সংবিধান বলছে যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবে। দেখবা যে জুলাই আন্দোলনের পরে কিন্তু সংসদ ভেঙে দিয়েছেন, কে ভেঙে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার না, রাষ্ট্রপতি কিন্তু তোমার সংসদটা ভেঙে দিয়েছেন, এই জন্য রাষ্ট্রপতি। সংবিধানের প্রকৃতি হচ্ছে কি লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধানের মেইন হচ্ছে জিস্ট হচ্ছে জিনিসগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন মূলনীতি আসছিল মেডিকেল এডুকেশন টেস্টে, তারপর তোমার অনুচ্ছেদ আসছিল, ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে আসছিল, সংশোধনী তফসিল আসছিল, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে মূলনীতি তো আমরা পড়ে ফেলেছি, এবার আসি আমরা গুরুত্বপূর্ণ আসলে অনুচ্ছেদ, কি কি অনুচ্ছেদ আছে এবং এই অনুচ্ছেদগুলোতে আসলে মানে আমাদের মেডিকেল এডুকেশন টেস্টের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট কি কি। জিস্ট কয়েকটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটু বলি এখানে। যেমন আমরা যে বাঙালি এবং বাঙালি যে জাতি, আমরা সেই বাঙালি জাতি আমাদের, মানে এই কথাটা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের 6.2 অনুচ্ছেদে আছে। আর একটা কি 22 নম্বর অনুচ্ছেদে আছে কি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ
পৃথক করা হয়, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আসে। 27 নাম্বার যেটা হচ্ছে আমরা সব সময় চাই যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের হচ্ছে অধিকারী। আবার তোমরা জানো যে যারা নারী নেতৃবৃন্দ যারা আছে, হ্যাঁ, নারী পুরুষের সমান অধিকার সংবিধান দিয়েছে, দেখো 28(2)-এ রাষ্ট্র এবং জনজীবনে সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। এখান থেকে কোশ্চেনগুলো আসতে পারে কিভাবে, তোমাকে বলবে যে রাষ্ট্র জনজীবনের সর্বস্তরে নারী ও পুরুষ সমান অধিকার লাভ করে সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে, এই কততম এটা আসতে পারে। 63, এই যে দেখো যুদ্ধ বিগ্রহ লাগতেছে, ইন্ডিয়ার সাথে লাগতেছে আমাদের যুদ্ধ বিগ্রহ, তারপর মায়ানমারের সাথে হচ্ছে যুদ্ধ লাগতেছে। তো যদি যুদ্ধ যদি ঘোষণা যদি করতে হয় তাহলে কে মানে কার এখতিয়ার আছে যুদ্ধ ঘোষণা করা, সেটা রাষ্ট্রপতি, ঠিক আছে, মানে প্রেসিডেন্ট তোমার হচ্ছে যুদ্ধ ঘোষণা করবেন, কিন্তু প্রেসিডেন্ট একা একা যুদ্ধ ঘোষণা করতে পারবেন না, যেহেতু আমাদের সংসদীয় একটা পদ্ধতি আছে, তার মানে তাকে সংসদের অনুমোদন নিতে হবে। তার মানে বাংলাদেশের জনগণের প্রতিনিধি যারা, তারা যদি অনুমোদন করে যে না ঠিক আছে আমরা মায়ানমারের সাথে যুদ্ধ করব, যদি অনুমোদন করে যে না আমরা হচ্ছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব ফুল একবারে, তাহলে প্রেসিডেন্ট তোমার হচ্ছে যুদ্ধ ঘোষণা করতে হবে, সেটাও সংবিধানে আছে 63 নাম্বার হচ্ছে অনুচ্ছেদে, ঠিক আছে। এবার আসো 77 নাম্বার হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল মানে কি? ন্যায়পাল মানে হচ্ছে মানে এটা একটা মানে পদ, সাংবিধানিক একটা হচ্ছে পদ, যেই পদ হচ্ছে তোমার বাংলাদেশের যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতে দুর্নীতি রোধ করবে, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ন্যায়পাল হচ্ছে কেউ নাই। এবার আসো 81 অর্থ বিল, মানে যেটা হচ্ছে বাজেট দেওয়া হয়, ঠিক আছে। বাজেট যদি তোমাকে বলে যে জাতীয় যে বাজেট আছে সেই বাজেট সংবিধানের কততম অনুচ্ছেদে আছে, সেটা হচ্ছে আমাদের 81 নাম্বার হচ্ছে অনুচ্ছেদে আছে, বুঝছো। এই কয়েকটা জিনিসই অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে আর কিছু নাই। এবার আসো বাংলাদেশের সংবিধানের হচ্ছে তফসিল। তফসিল জিনিসটা হচ্ছে কি জানো? তফসিল জিনিসটা হচ্ছে একটা জিনিস ইলাবোরেট করে মানে বলা, ঠিক আছে। সংবিধানে ধরো একটা ছোট্ট একটা লাইন আছে, সেই লাইনটাকে ইলাবোরেট করে পড়া, সেটার নামই হচ্ছে আমাদের তফসিল। তো এরকম তফসিল টোটাল কয়টা আছে একটু আগে আমরা পড়লাম, টোটাল তফসিল আছে 7টা। কয়টা আছে বলো তো? 7টা তফসিল আছে, তাই না? এই 7টা তফসিলের মধ্যে 3টা তফসিল আমাদের জন্য ইম্পর্টেন্ট, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম। এখানে দেখো পঞ্চম তফসিলে তোমার 7ই মার্চের যে ভাষণটা, এটা ইম্পর্টেন্ট ছিল, এখন অতটা ইম্পর্টেন্ট না। ষষ্ঠটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। যদিও এটার ক্ষেত্রে একটু এদিক সেদিক আছে, তবে জিয়াউর রহমান হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে, ঠিক আছে। তো এখন তোমার বিষয়টা এটা এরকম, আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা শুনছি স্বাধীনতার ঘোষক কে? স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, ঠিক আছে, আমরা আমাদের সময় পড়ছি। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওনারা এটাকে দিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার হচ্ছে ঘোষণা দেওয়া হয়। এখন আসলে জিয়াউর রহমান না তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে মুক্তিযোদ্ধাদের কাছে যদি তোমরা যাই শোনো তাহলে দেখবা যে তোমার, এবং অনেক বইয়ে যেমন হচ্ছে নেতা ও পিতা বইয়ে শারমিন আহমেদের যে বই আছে সেই বইয়েও তোমার খুব সুন্দর করে দেওয়া আছে যে বঙ্গবন্ধু কখনো স্বাধীনতার ঘোষণাপত্রে সাইন করে নেয়। তাজউদ্দিন আহমেদ গেছিলেন 32 নম্বরের বাসা, কিন্তু উনি সাইন করেন নাই, ঠিক আছে। তো এটা একটা তোমার হচ্ছে ক্রিটিক্যাল একটা টাইপের হচ্ছে কোশ্চেন। তবে এটা মনে হয় যে যদি বেস্ট একটা যদি আমি আনসার বলি তাহলে সেটা হবে জিয়াউর রহমানই হবে, কারণ সবাই কালুরঘাট বেতার কেন্দ্রের যে তোমার ইয়াটা সেটা হচ্ছে সবাই হচ্ছে শুনছে, ঠিক আছে, এই জন্য জিয়াউর রহমান হচ্ছে এটা অ্যান্সার হবে। আর সপ্তম তফসিলে তোমার দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, ঠিক আছে। এটা 10 এপ্রিল হচ্ছে জারি করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র, কিন্তু এটা আমরা হিসাব করি কোন মানে কত তারিখ থেকে? 26শে মার্চ 1971 থেকে এটা হিসাব করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রোক্লেমেশন মানে স্বাধীনতার ঘোষণাপত্র, জারি করছে 10 এপ্রিল, কিন্তু আমরা হিসাবটা করি 26শে মার্চ থেকে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের সংবিধানের তফসিল। এরপরে আমরা সেই সংবিধান অনুযায়ী কে কারে শপথ দেবে, কে কারে পদত্যাগ মানে কার কাছ থেকে হচ্ছে পদত্যাগ করবে। একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশের 3টা প্রতিষ্ঠান হচ্ছে প্রধান প্রতিষ্ঠান। নাম্বার 1 হচ্ছে আইন বিভাগ, হ্যাঁ। তা আইন বিভাগ মানে কি? আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ, হ্যাঁ। তা জাতীয় সংসদের হেড কিন্তু এমনি মানে রাষ্ট্রপতি মানে পদাধিকার বলে তোমার হচ্ছে হেড, কিন্তু জাতীয় সংসদেরও একজন ইয়া থাকে, সভাপতি থাকে, সে কে? স্পিকার, তাই তো। আচ্ছা, আবার জাতীয় সংসদ গেল, এটা হচ্ছে আইন বিভাগ। আর বিচার বিভাগ তাহলে হচ্ছে আমরা কাকে বলবো? বিচার বিভাগ মানে হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্টের হচ্ছে মেইন কে? প্রধান বিচারপতি, তাই তো।
প্রধান বিচারপতি। আর একটা হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের তোমার হচ্ছে প্রধান কে? নির্বাহী বিভাগ মানে হচ্ছে সরকার। সরকার মানে কি? মন্ত্রী, প্রধানমন্ত্রী আছে না? তো এই যে দেখো তিনটা বিভাগ বললাম, সেই তিনটা বিভাগের যারা মেইন আছে, যেমন এখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাহী বিভাগ, স্পিকার, ডেপুটি স্পিকার তোমার হচ্ছে তোমার আইন বিভাগ, আর প্রধান বিচারপতি হচ্ছে বিচার বিভাগ। তাহলে এই তিন বিভাগের প্রধান প্রধান যারা আছে তাদেরকে কে দিবে? শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি। ঠিক আছে। আবার রাষ্ট্রপতি তাহলে কার কাছ থেকে নেবে? তোমাদের একটা জিনিস মনে আছে কিনা, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান যখন মারা যান 2013 সালে না 14 সালে মারা গেছেন উনি, তো ওই সময় কিন্তু জাতীয় সংসদের স্পিকার কে ছিলেন? স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদ আব্দুল হামিদ। ঠিক আছে, অ্যাডভোকেট আব্দুল হামিদ। তো উনি সরাসরি তখন হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, এরপরে তো পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়ে গেলেন। তাহলে দেখো যে রাষ্ট্রপতি শপথ নেবে কার কাছ থেকে? স্পিকারের নিকট, এবং পদত্যাগও করবে তোমার হচ্ছে স্পিকারের নিকট। ঠিক আছে, তার মানে স্পিকার তাহলে কাকে শপথ বাক্য পাঠ করাবে? রাষ্ট্রপতিকে। এই যে স্পিকার রাষ্ট্রপতি এবং হচ্ছে সংসদ সদস্যকে। প্রধান বিচারপতিটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, গেল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কে কার কাছ থেকে শপথ নেবে এবং কে কার কাছ থেকে পদত্যাগ করবে। ঠিক আছে, এরপর আমরা আসি বিভিন্ন পদের মেয়াদকাল এবং হচ্ছে বয়স সীমা। দেখো সংবিধান বলতেছে যে একজন মানুষ রাষ্ট্রপতি হইতে পারবে, তার বয়সটা কত লাগবে? তার বয়স লাগতে হবে 35 বছর। আর প্রধানমন্ত্রী, স্পিকার যদি আমি বলি তাহলে হচ্ছে 25 বছর। এখানে আমরা যদি বলি যে সংসদ সদস্য হইতে গেলে কত বছর লাগবে, সংসদ সদস্য হইতে গেলে তোমার কত বছর বয়স হলে হবে, সেটাও তোমার হচ্ছে 25 বছর। তাহলে মানে প্রধানমন্ত্রী বা স্পিকার বা সংসদ সদস্য যাই বলি না কেন, এরা 25 বছর যদি বয়স্ক হয় তাহলেই হবে। আর 35 বছর লাগবে রাষ্ট্রপতি। তবে আমরা ভোট দিতে পারবো, আছে না, যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সংবিধান বলতেছে যাদের বয়স হচ্ছে 18+, মানে 18+, যাদের বয়স, তারাই মূলত হচ্ছে কি করতে পারবে? তোমার এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী যে বয়সগুলো আছে সেই বয়সগুলো। ওকে, তাহলে এরপরে আমরা আসি সংবিধানের সংশোধনীর গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আপকামিং যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে, সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সংবিধানের সংশোধনী। ঠিক আছে, তো এই যে তোমার সংবিধানের সংশোধনী, এইটা আসলে তোমাদেরকে যদি বলতে চাই তাহলে এটা একটু পলিটিক্যাল হয়ে যায়। পলিটিক্যাল বলতে কিরকম জানো? কারণ যখন যে সরকার আসছে তখন সেই সরকার সংবিধানকে তার নিজের মতো করে পরিবর্তন করেছে। ঠিক আছে, সেটা বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, জিয়াউর রহমান বলো, এরশাদ সরকার বলো, এবং তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলো, যাই বলো না কেন, যেই আসছে সরকারে সেই তার নিজের মতো করে এই সংবিধানটাকে সংশোধন করেছে। ঠিক আছে, তা আমরা একটু জেনে নিই কে কোন প্রেক্ষিতে এই সংবিধানটা সংশোধন করেছে, আমরা একটু দেখে নিই। দেখো এটা ইম্পর্টেন্ট। এবং সংবিধান তোমার হচ্ছে সংশোধন করা যাবে কত ধারা অনুযায়ী? সংবিধানের হচ্ছে 142তম ধারা। তার আগে আমি বলি তোমাদেরকে, দেখো যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, মানে এটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। কিন্তু আমরা তো বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমরা কতবার চেঞ্জ করছি জানো? সংবিধান সংশোধন করেছি টোটাল 17 বার, নাই করে আমরা 17 বার সংশোধন করছি। কিন্তু বলা আছে কি সংবিধানটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আসি আমরা সংবিধানের সংশোধনী যেগুলো আছে, মেন যে জিস্ট যে সংশোধনীগুলো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপকামিং এডমিশন টেস্টে, সেটা তোমাদেরকে একটু বলি। প্রথম কথা হচ্ছে চতুর্থ সংশোধনী। আমাদের মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে করেছেন। কি করেছিলেন উনি এই সংশোধনীতে? এই সংশোধনীতে উনি করেছিলেন, বাংলাদেশে তো বহু পলিটিক্যাল পার্টি আছে, তাই না? এখন যেমন ধরো যে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, তারপর রাজনৈতিক পার্টি এনসিপি, তারপর আরো গণ অধিকার পরিষদ, আরো অনেকগুলো হচ্ছে পার্টি আছে, নাম জানা অজানা, এবি পার্টি। হ্যাঁ, তো এই যে পার্টিগুলো আছে, বঙ্গবন্ধুর সময় যে পার্টিগুলো ছিল, তখন তো আর তোমার ছিল না, বিএনপি তো আর তখন ছিল না, তখন জামাত ইসলাম সহ আরো অনেক তোমার হচ্ছে যে পার্টি ছিল, জাসদ ছিল। এই পার্টিগুলাকে উনি সবগুলাকেই উনি মানে ডিলিট করছে, মানে সবগুলোকে উনি বিলুপ্ত ঘোষণা করছে। বিলুপ্ত ঘোষণা করে উনি একটা নিজের দল গঠন করছে, সেই দলটার নাম হচ্ছে বাকশাল। ঠিক আছে, বাকশাল মানে কি? বাকশাল মানে হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ অথবা কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটার নাম হচ্ছে বাকশাল। সেই দেখো যে বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করেন, এবং উনি যখন বাকশাল মানে করছেন তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এটার পক্ষে ছিলেন না।
ঠিক আছে, বিশেষ করে তাজউদ্দিন বলো বা জাতীয় যে নেতাগুলো ছিল এরা কিন্তু এই বাকশালের প্রবর্তনের পক্ষে ছিলেন না, কিন্তু তারপর সমর্থন দিতে হয়েছে আর কি। যাই হোক, এবং এটা ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলি ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান লিডার, এইরকম টাইপের একটা জিনিস, যে আমার এই একটা দলই থাকবে দেশে এবং আমি এর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হব, এরকম টাইপের। ঠিক আছে, তো এটা করেছিল উনি তোমার। এবং ওই সময় তোমার সংবাদপত্র যেগুলো ছিল, 4টা সরকারি সংবাদপত্র ছাড়া উনি যত বেসরকারি বা বেসরকারি সংবাদপত্র ছিল সবগুলোকে উনি ডিলিট করে দিয়েছেন, মানে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। ঠিক আছে, 1975 সালের 25শে জানুয়ারি এই কাহিনীটা হয়। ঠিক আছে, চতুর্থ সংশোধনী। এবার আসি আমরা পঞ্চম সংশোধনী, এটা হয়েছে জিয়াউর রহমানের আমলে। ঠিক আছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের আমলে এই পঞ্চম সংশোধনী হয়েছিল। দেখো এখানে 75 সালে 15 আগস্টের যে সামরিক অভ্যুত্থান যে হয়েছিল, মেজর ডালিম, মেজর রশিদ সহ আরো যে সেনাবাহিনীর যে অফিসার যারা আছেন, তাদের যে সামরিক যে অভ্যুত্থান তারা করেছেন, এইটাকে বৈধতা দেওয়া এবং 79 সাল পর্যন্ত, ঠিক আছে, 9 এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যত যাবতীয় যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডকে মানে বৈধতা দান করে। মানে এটা ওয়ান কাইন্ড অফ, জিয়াউর রহমান যে ক্ষমতায় আসছে, খন্দকার মোশতাক ক্ষমতায় আসছে, তারপর তোমার জিয়াউর রহমান ক্ষমতায় আসছে, এই ক্ষমতাগুলোকে জাস্ট একটা কি করা, বৈধতা দান করা, নিজের ক্ষমতাকে নিজেই বৈধতা দান করা। এটা পঞ্চম সংশোধনী। এই জন্য এটাকে আমরা বলি ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন। ঠিক আছে, ডিস্টোরশন অফ কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন যদি তোমাদেরকে বলা হয়, তাহলে তোমরা কোনটাকে বলবা? পঞ্চম সংশোধনীকে বলবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে অষ্টম সংশোধনী। এই অষ্টম সংশোধনী আমাদের এরশাদ কাকার আমলে হয়েছে। ঠিক আছে, সেটা রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ঢাকার বাইরে 6টি জেলায় তোমার স্থায়ী হাইকোর্ট স্থাপন করা হয়েছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখো। এবার আসো দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী তোমার সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন, বহুদলীয় তোমার গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, উপরাষ্ট্রপতি পদ, মানে আগে রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি ছিল। ঠিক আছে, তো এগুলো বিলুপ্ত করছে। তার মানে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন 90 সালের পর তোমার এটা প্রবর্তন করা হয়েছে। ঠিক আছে, এবার আসো ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীটার প্রেক্ষাপট যদি আমি বলি, এটা মূলত আমাদের মানে বাংলাদেশের যে ইতিহাস বলে সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে কত সালে তোমরা কি বলতে পারো? আমি বলে দেই, সেটা 1991 সালের যে ইলেকশন, সেই ইলেকশনটা সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। সেখানে সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে। ঠিক আছে, ওই যে 90-এর অভ্যুত্থান যে হইল, সেই 90-এর অভ্যুত্থানের পর বাংলাদেশে যত দল ছিল সেই দল মানে সবাই একটা ইশতেহার ঘোষণা করছিল এবং সেই ইশতেহার অনুযায়ী আপকামিং বাংলাদেশ চলবে এরকম একটা ইয়া ছিল। পরে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন মানে ওদের 5 বছর যখন ফিল আপ হয়ে যায়, 5 বছর ফিল আপ হওয়ার পরে এখন ইলেকশন দিতে হবে, তাই না? এখন কিভাবে ইলেকশন দিবে? তখন বিরোধী দল যারা ছিল তখন সবাই ওরা আন্দোলনে শুরু করছে এবং তখন খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে তোমার দল ছিল বিএনপি, সেই বিএনপি যে সরকার ছিল সেই সরকার তখন একতরফা ইলেকশন করতে চেয়েছিল এবং তারা একতরফা ইলেকশন করছেও, বুঝছো? মানে একতরফা ইলেকশন করছেও এবং সেটা খুব সম্ভবত টিকছিল মাত্র 11 থেকে 15 দিনের মতো টিকছিল। ঠিক আছে, মানে ওরা হরতাল অবরোধের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বিরোধী দল সারা দেশে তোমার প্রায় হরতাল অবরোধ, মানে প্রায় 6 মাসের মতো হরতাল অবরোধ পালন করছিল, 173 দিন। সেই হরতালের মধ্যে খালেদা জিয়া সরকার ইলেকশন করছে। ঠিক আছে, কিন্তু টিকতে পারেনি বেশি দিন। বাংলাদেশের মানুষের গণজোয়ারে তখন উনি যেহেতু একটা ইলেকশন করেই ফেলছে, তার মানে তাকে একটা নিরপেক্ষ মানে ইলেকশন দিতে হবে। যেহেতু একতরফা ইলেকশন করছে, তার মানে কি করতে হবে? ওনাকে একটা নিরপেক্ষ ইলেকশন দিতে হবে। সেই নিরপেক্ষ ইলেকশনের জন্য যে 15 দিনের একটা সংসদ তিনি ছিলেন, সেই সংসদে যায় তোমার এই ত্রয়োদশ সংশোধনী ওনারা নিয়ে আসেন এবং কি করেন? নির্দলীয় তোমার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। এটা ত্রয়োদশ সংশোধনী। ঠিক আছে, এরপরে আমরা আসি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে তোমার এই আন্দোলন হইল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো। আবার এই লোক মানে এই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার পর 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একবারে বাতিল করে দেন। ঠিক আছে, আর সপ্তদশ যে সংশোধনী আছে, সেই সপ্তদশ সংশোধনী 25 বছর পর্যন্ত নারীদের 50টা আসন তোমার জাতীয় সংসদে বরাদ্দ থাকবে। এই তোমার
যে সংসদের যে তোমার হচ্ছে সংশোধনী, সেই সংশোধনী। তার মানে এই যেহেতু 50টা আসন থাকবে এবং সংসদ বলে যে আইনসভার, মানে সংবিধান বলে যে আইনসভার তোমার সিট আছে কয়টা, 300টা সিটে তোমার হচ্ছে ইলেকশন হবে। আর এই 50টা সিট তোমার আগামী 25 বছর বয়স পর্যন্ত, মানে আগামী 25 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে তোমার হচ্ছে নারীদের জন্য। আচ্ছা, তাহলে এই 50টা আসন জাতীয় সংসদে কিভাবে সংরক্ষিত থাকে? এখানে কারা কারা আসে? এখানে আসে মূলত যারা তোমার ধরো যে বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একটা দল উদাহরণ দেই, ধরো যে বিএনপি জিতছে, বিএনপি ধরো যে 300 আসনের মধ্যে 200 আসন ধরো যে তোমার হচ্ছে ইলেকশনে জিতে তারা হচ্ছে সরকার গঠন করেছে, ঠিক আছে? তার মানে এই যে 200 আসন পাইছে, এই 300 আসনের মধ্যে 200 মানে 3 ভাগে 2 ভাগ পেয়েছে তোমার হচ্ছে বিএনপি। তার মানে এই 2 ভাগ আসন, মানে 50টা আসনের মধ্যে যে 2 ভাগ যদি আমি করি, 3 ভাগের 2 ভাগ হচ্ছে বিএনপি পাবে। আবার দেখবা যে 1 ভাগ যদি ধরো যে বিরোধী দল যারা থাকবে, ধরো যে 100 আসন পাইছে বিরোধী দল, তার মানে এখানকার 3 ভাগের 1 ভাগ পাবে বিরোধী দল আর 2 ভাগ পাবে সরকারি দল। এভাবে তোমার হচ্ছে আসন অনুপাতে। যেমন 2018 সালে যদি কথা বলি, 2018 সালে বিএনপি পেয়েছিল কয়টা আসন? 7টা আসন পেয়েছিল, এবং সেই 7টা আসনের বিপরীতে ওনারা সংরক্ষিত আসন পেয়েছে কয়টা? একটা পেয়েছে। এই যে এখন তোমার ফেসবুক বা তোমার হচ্ছে ইউটিউবে দেখবা বা ইয়াতে টকশোগুলোতে দেখবা যে রুমিন ফারহানা নামে একজন বিএনপি নেত্রী আছেন, সেই বিএনপি নেত্রী রুমিন ফারহানা এই সংরক্ষিত আসনে কিন্তু উনি মানে 2018 সালে সংসদে গিয়েছিলেন, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আমাদের হচ্ছে সংবিধানের একবারে মেডিকেল এডমিশন টেস্ট রিলেটেড যতগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফো আছে সবগুলো হচ্ছে আমি তোমাদেরকে পড়াই দিলাম, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে হয়তো বা আরো কোনো নতুন একটা টপিকসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।